আমরা যে ফ্যাক্টোরিয়ালের কথা বললাম, ফ্যাক্টোরিয়ালের আমি যে এক্সাম্পল হাতে কলমে একটু দেখালাম, তো ওই কোডটা আমরা একটু দেখে ফেলি। ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল তো ইন্টিজারই হবে, তাই না? সো মনে করো আমার একটা ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাংশন আছে। সে কি নেয় প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার। সো সে n ফ্যাক্টোরিয়াল বের করে বেসিক্যালি। তো কি করবে নরমালি আমি যদি একটা ফাংশন লিখতে চাই, নরমালি তোমার ধরো রিকারশন ছাড়া তুমি এই কাজটা করতা। যে ইন্টিজার i = 0 না, 1 থেকে শুরু করে বা 1 আসলে দেওয়া লাগে না। n পর্যন্ত আমি গুণ করব। সো আমার এখানে একটা ইন্টিজার, একটা ফ্যাক্ট নামে ভেরিয়েবল রাখবো যেটা হচ্ছে ফার্স্টে 1 থাকবে। দেন আমি ফ্যাক্ট প্রত্যেকটার সাথে i কে গুণ করে দেব অ্যান্ড লাস্টে যে এটা রিটার্ন করে দেব। তাই না? এটা তো সেম কাজই করবে। এখন এটা যদি আমি রিকারশন দিয়ে করতে চাই কি করব? ধরো n = 5 printf %d factorial of n। তো এটা প্রিন্ট করলে আসলে আমার gcc r1.c 120। ঠিক আছে? সো নরমাল আমি লুপ দিয়ে একটা করছি ফাংশন। এখন এই জিনিসটা আমি রিকারশন দিয়ে করতে চাই। এখন তোমার মনে হইতে পারে যে রিকারশন কেন দরকার? লুপ দিয়ে তো সব করা যাচ্ছে। হ্যাঁ, সো বেসিক্যালি আসলে রিকারশন দিয়ে যা করা যায় লুপ দিয়ে তা করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে রিকারশন অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। এটা কিভাবে করব? তো আমি কি বলেছিলাম যে মানে রিকারশন দিয়ে মানে বাংলায় যেভাবে আমি বুঝাইছিলাম যে একটা ফাংশনের ফ্যাক্টরিয়াল আমরা কিভাবে একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল কিভাবে বের করি n ইনটু n-1 এর ফ্যাক্টরিয়াল। আমি জাস্ট এই কাজটাই করব। এক লাইন। জাস্ট হচ্ছে রিটার্ন n ইনটু ফ্যাক্টরিয়াল উইথ রিকারশন n-1। এখন তোমার কি মানে এই জিনিসটা একটু খেয়াল করো তো এইটায় কি কোনো সমস্যা আছে? যদি আমি এটা রান দেই তোমার কি মনে হয় কি এটা কি অ্যান্সার দেবে আসলেই? দেখো তো কি আসে? আচ্ছা আমি তো এখানে ফ্যাক্টোরিয়াল উইথ ট্রিকার দিতে হবে। দেখো সেগমেন্টেশন ফল্ট আসছে। কেন আসছে? কেউ কি অনুমান করতে পারছো যে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে আসলে এই ফাংশনে। তো এই ফাংশনটা আসলে কি করে বলো তো? ফার্স্টে আমি যখন 5 পাঠাচ্ছি, ও কি করতেছে? 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছে। 4 এর ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করবে? 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে 3 এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছে। 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তারপর 2 এর ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে ও 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। 1 এর ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে ও কি করতেছে? 0 ফ্যাক্টোরিয়াল। এখান পর্যন্তও আসলে কোনো সমস্যা নাই। বাট ও কিন্তু এই 0 টাকে নিয়ে এই 0 এর মধ্যে আবার ফাংশনে ঢুকছে। সো 0 এর ফ্যাক্টোরিয়ালও আবার বের করতে যাচ্ছে। তো তখন ও কি করতে আসে আসলে? 0 ইনটু -1 এর ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতেই আছে। জিনিসগুলো আসলে ডিফাইনই না মাইনাসের এখানে। আমরা তো কি চাই? আমরা চাই হচ্ছে এই যে 1 পর্যন্ত সে থেমে যাবে। ও আর যাওয়া উচিত না। আমি চাই না। তো এখানে আসলে আমার থামার জন্য একটা স্টেটমেন্ট দেওয়া লাগবে। যে ইফ আমার n যখন 1 হয়ে যাবে তখন আমি কি করব? তখন আমি রিটার্ন করে দেব 1। মানে যখন আমার n এর ভ্যালু 1 তার মানে আমি 1 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি। আমি চাই না যে 1 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল এ চলে যাক। সো যখনই আমি n এর ভ্যালু 1 পাবো আমি ওটাকে রিটার্ন 1 করে দেব। আদারওয়াইজ আমি এখানে যাব। সো যেহেতু এটা রিটার্ন স্টেটমেন্ট এখানে আসলে এলস দেওয়ার কোনো দরকার নাই। কারণ ইফ হলে এখানে রিটার্নে ঢুকবে আর ফলস হলেও এখানে ঢুকবে। সো এখানে আসলে এলস দেওয়ার কোনো দরকার হচ্ছে না। আচ্ছা এগুলো মুছে দেই। এখন আমার কোড ঠিকঠাক মতো রান করছে। তাহলে ফ্যাক্টোরিয়ালের কথাটা বোঝা গেল। এখন আরেকটা এক্সাম্পল এখানে আমার দেওয়া আছে যেটা হচ্ছে আমরা পাওয়ার বের করতে চাই। দেখো পাওয়ারের জন্য একটা রিকার্সিভ এক্সপ্রেশন দেওয়া আছে। x⁴n কে আমরা লিখতে পারি x ইনটু x⁴n-1। এটাও কিন্তু একটা রিকার্সিভ স্টেটমেন্ট, তাই না? তো কি করব? যে পাওয়ার অফ x ইকুয়ালস টু x ইনটু পাওয়ার অফ x এর n-1। এখন এইখানে যে পাওয়ার আমরা বের করতে চাই, কার উপর পাওয়ার এবং কত পাওয়ার এটার কিন্তু ২ টা প্যারামিটার। সো আমি ফাংশনটা একটু মানে লিখতে আর কি বুঝাই ফেলি তোমাদেরকে যে এটা কি মনে করো আপাতত আমি ডাবল নিয়ে কাজ করি। ডাবল আমার হচ্ছে পাওয়ার কি নেব? একটা আচ্ছা ইন্টিজার দিয়ে কাজ করি আপাতত এখানে। ইন্টিজার x এর উপর আমি পাওয়ার দেব হচ্ছে n। ওকে? তাহলে কি করবে? যে আমি পাওয়ার
আমি আগে হচ্ছে রিকার্সিভ স্টেটমেন্টটা লিখে ফেলি মনে করো। তারপরে আমি হচ্ছে এটাকে এই যে ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে এই জিনিসটা ছিল না যে n = 0 হলে আমি রিটার্ন করে দিচ্ছি। এটা হচ্ছে টার্মিনাল স্টেটমেন্ট। ঠিক আছে? সো এইটা আমার আসলে রিকার্সিভ স্টেটমেন্টে সবসময় চিন্তা করা লাগবে যে আমার কখন এই জিনিসটা থামবে। ঠিক আছে? আচ্ছা আগে আমরা সুবিধার জন্য যে রিকার্সিভ স্টেটমেন্ট আছে ওটা লিখি। এখানে আমি কি করব? x ইনটু x এর উপর পাওয়ার n-1। সো x কিন্তু কখনো চেঞ্জ হবে না। প্রত্যেকবার x ই থাকবে। এই পাওয়ারটা এক, এক করে কমে যাবে। তাহলে রিটার্ন আমার x ইনটু পাওয়ার নাম্বার x n-1। ঠিক আছে? এখন দেখো n-1 কমতে, কমতে একসময় নেগেটিভ পাওয়ার হয়ে যাবে না? যে ধরো তুমি মনে করো দিছো যে 2^3 বের করতে। তো 3 এর ভ্যালু আস্তে, আস্তে একসময় কমতে, কমতে 3, 2, 1, 0 তারপরে -1, -2 এভাবে তো যেতেই থাকবে। সো আমার একটা পর্যায়ে এসে আসলে থামায় দেওয়া উচিত। এখানে কোন পর্যন্ত থাকে? x⁴n ও আসলে কতবার গুণ হয়? 3 দেওয়া মানে কি? 2^3 মানে কি? 2 × 2 × 2 ও ৩ বার গুণ হবে। তাহলে এই n এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন আমি একটা অ্যাটেম্প্ট নিতে হবে কিছু একটা করার। সো ইফ আমার n = 0, n0 হওয়া মানে কি? মনে করো এটা হচ্ছে যদি আমার টার্মিনাল স্টেটমেন্টটা হয় তার মানে x⁴0 এটার মানে হচ্ছে x⁴0 x⁴0 মানে কি অলওয়েজ 1 না? তাহলে আমি রিটার্ন করে দেব হচ্ছে এখানে 1। অথবা তুমি এই যে টার্মিনাল যে স্টেটমেন্ট এটা অনেকভাবে লেখা যায়। তুমি এইভাবে না করে আরেকটা কাজও করতে পারো। যে ইফ n = 1 তখন তুমি রিটার্ন করে দিবা x কে, তাই না? মানে যখন আমার পাওয়ারটা 1 হবে তখন ওই সংখ্যাটাই তো। কারণ x⁴1 তো 1 ই। বাট এখানে একটা ঝামেলা আছে। তুমি কখনো x⁴0 বের করতে পারবা না। তুমি n এর ভ্যালু 0 দিলে ও আসলে কখনো টার্মিনেট করবে না। সো আমরা সবসময় যেটা হচ্ছে লোয়েস্ট পসিবল সেটাই করব। এখানে যেরকম তুমি 1 না দিয়ে আসলে 0 দিতে পারতা। 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু আছে সো 0 দিতে পারতা। 0 এই ফাংশনটা কিন্তু এখন 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বের করতে পারবে না। আগের ফাংশনটা একটু দেখো। যদি আমি n এর ভ্যালু 0 দিতাম তাহলে ও কি করত? এই যে সেগমেন্টেশন ফল্ট খেত। কেন? কারণ ও 0 এর জন্য থামতে হবে ও জানে না। তো এখানে সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে 1 এর সমান অথবা ছোট হইলে আমি 1 রিটার্ন করে দেব। মানে নেগেটিভ নাম্বারের জন্য হ্যান্ডেল হয়ে যাবে। সো এই যে 1 আসছে 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমাদের ফাংশনটা এখন ফিরে আসি। এই ফাংশনে আমরা হচ্ছে n = 0 থাকলে আমি 1 রিটার্ন করে দেব। আর আদারওয়াইজ হচ্ছে এক, এক করে আমি পাওয়ার কমায় দেব। এখন মনে করো আমার n এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা n আমি এখানে x দিই। x এর ভ্যালু 2 আর n এর ভ্যালু হচ্ছে 3। আমি 2^3 বের করতে চাই। তাহলে এখানে দেব পাওয়ার নাম্বার xn। তাহলে এখানে 2^3 আচ্ছা পাওয়ার নাম x হয়ে গেছে। দেখো আমার 8 চলে আসছে। তাহলে এখন কি একটু, একটু করে বোঝা যাচ্ছে যে রিকারশনটা কিভাবে কাজ করে? শুরুতে সমস্যা লাগলেও মানে প্যারা খাওয়ার কিছু নাই। রিকারশন জিনিসটা ধরতে একটু টাইম লাগতে পারে। এটা স্বাভাবিক। সবারই একটু টাইম লাগে। বাট একবার বুঝে গেলে জিনিসটা যে কত একটা সুন্দর জিনিস এটা তোমরা মানে উপলব্ধি করতে পারবা। এইখানে আরেকটা টার্নারি অপারেটর দিয়ে এই জিনিসটা সুন্দরভাবে দেওয়া আছে। এটা টার্নারি অপারেটর আমি যখন দেখাইছি তখন মানে ডিসকাস করছিলাম ভালো মতোই। তো এই জিনিসটা তোমরা একবার দেখলে আসলে বুঝতে পারবা। আমি এখানে এক্সপ্লেইন করলাম না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এখন আমরা প্রবলেম সলভ করব কিছু। রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ নাম্বারস ফ্রম 1 to n। তাহলে আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি। ইপ আমাকে একটা রিকার্সিভ ফাংশন লিখতে হবে যেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত নাম্বারে সাম বের করে। তো ফাংশনটা আমি আগে লিখি। সাম তো অবশ্যই তোমার যেহেতু ইন্টিজারের সাম তাহলে আমার সাম n। তাহলে ইন্টিজার ও হচ্ছে n কে ইনপুট নেবে 1 থেকে n পর্যন্ত সাম করে দিবে। সো এটার কাজ আসলে আমি একটু এখানে লিখে রাখি 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n এই জিনিসটা বের করবে। তো এই জিনিসটা আমি এখন রিকারশন দিয়ে করব। একটু খেয়াল করো যে আমরা এই জিনিসটা কিভাবে বের করতে পারি। মনে করো যে সাম n এই জিনিসটার মানে হচ্ছে এই যে পুরো 1 থেকে n পর্যন্ত বের করা। এই জিনিসটার নাম আমি দিলাম সাম n। ঠিক আছে? এখন সাম n আমরা কিভাবে বের করতে পারি? সাম n এভাবে বের করা যায় না যে আমি সাম
n-1 বের করব, তার সাথে আমি n কে যোগ করে দেব। খেয়াল করো যে এই জিনিসটা আসলে কি, যে n-1 প্লাস n, এটা না? তাহলে এই যে এতটুকু, ধরো আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু দিলাম, এইটুকু কি সাম n-1 না? তার সাথে n যোগ করছি। আবার হচ্ছে তোমার সাম n-1 কে লেখা যায় হচ্ছে সাম n-2 প্লাস n-1। তাহলে বোঝা যাচ্ছে যে রিকারশনটা কোথায় হচ্ছে? এখানে। যে প্রত্যেকটা nটা নাম্বারের সামের জন্য আমি n-1টা সাম বের করে তার সাথে n যোগ করে দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমার রিটার্ন স্টেটমেন্টটা হবে হচ্ছে রিটার্ন, আমি কি করব? n এর সাথে আমি সাম n-1 এটাকে যোগ করে রিটার্ন করে দেব। এখন লাগবে হচ্ছে আমার টার্মিনাল স্টেটমেন্ট যেটা। এখন এইটা আমি থামবো কোথায়? n এর ভ্যালু কত হলে আমি থামবো? দেখো, n এর ভ্যালু কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, তাই না? 1 থেকে n পর্যন্ত সাম বের করি। তো যখন আমার n এর ভ্যালু 1 হবে, তখন আমি রিটার্ন করে দেব 1। তাহলে আমার ফাংশন লেখা শেষ। আচ্ছা, এইগুলা হচ্ছে আমি কমেন্ট করে দেই। তাহলে এখন মেইন ফাংশন থেকে আমার এটা কল করতে হবে। ইন্টিজার n মনে করো 10, আমি এখন প্রিন্ট করতে চাই 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোর সাম। এস 55, 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোর সাম হচ্ছে 55। তোমরা ক্যালকুলেট করেও দেখতে পারো। এখন আসি সেকেন্ড প্রবলেমটায়। রাইট এ সি প্রোগ্রাম টু কাউন্ট দ্য নাম্বার অফ ডিজিটস অফ এ নাম্বার n। একটা নাম্বারের আমি নাম্বার অফ ডিজিটস কাউন্ট করব। এটাও রিকারশন দিয়ে করতে হবে। তাহলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি। তাহলে এই ফাংশনটার একটা নাম দেই না, যেহেতু হচ্ছে সাম অফ ডিজিটস, হ্যাঁ, আচ্ছা না, নাম্বার অফ ডিজিটস। নাম্বার অফ ডিজিটস বের করতে হবে, তাহলে এটা অবশ্যই ইন্টিজার রিটার্ন করবে, ইন্টিজার টাইপের হবে। তাহলে নাম ডিজিটস ফাংশনের নাম। আচ্ছা, তোমরা সবসময় ট্রাই করবা আর কি ফাংশনের নাম উল্টাপাল্টা না দিতে। তুমি ইচ্ছা হলে ABC XYZ যা খুশি দিতে পারতা, বাট একটা সামঞ্জস্যপূর্ণ নাম দিবা তোমার নিজেরই পরে কোড দেখে বুঝতে সুবিধার জন্য। ইন্টিজার n, একটা নাম্বার, ওই নাম্বারের ডিজিট কয়টা আছে সেটা আমি বের করব। এখন খেয়াল করো, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো এটা একটা নাম্বার আছে, এই নাম্বারটাতে কয়টা ডিজিট আছে এটা তুমি কিভাবে বের করতে পারো? এই যে যে আগের নাম্বার, এই নাম্বারটাকে ধরো আমি দুই ভাগে ভাগ করলাম, লাস্ট ডিজিটটাকে বাদ দিলাম, লাস্ট ডিজিটটাকে কাউন্ট করলাম, আর বাকি যে লাস্ট ডিজিটটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটার ডিজিট কাউন্ট করলাম। তাহলেই কি আমি পেয়ে যাচ্ছি না? তার মানে আসলে কি হচ্ছে দেখো তো, যে লাস্ট ডিজিট বাদ দেওয়া, একটা সংখ্যা থেকে লাস্ট ডিজিট বাদ দেওয়া মানে কি ওই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করা না? তাহলে একটা সংখ্যাকে আমি 10 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাই, সেই সংখ্যাটার যে কয়টা ডিজিট আছে প্লাস একটা ডিজিট। আবার বলছি যে একটা সংখ্যায় কয়টা ডিজিট আছে সেটা আমি বের করব। লাস্ট ডিজিটটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করব কিভাবে? সেটা আমি মানে পার্সেন্টেজ নিয়ে, মানে ভাগশেষ যেটা সেটা। আমার এখানে মানে ভ্যালুটা আসলে দরকার নাই। সো লাস্ট ডিজিটটাকে বাদ দেব কিভাবে? আমি 10 দিয়ে ভাগ করব সংখ্যাটাকে। তাহলে আমার এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে কি হবে? ইন্টিজার পার্টটা আমি ইন্টিজার ডিভিশন করছি। তাহলে কি এটা হবে না? তাহলে আমি লাস্ট ডিজিট বাদ দিয়ে যে সংখ্যাটা থাকলো ওইটা পেয়ে গেলাম। এই সংখ্যাটার যে কটা নাম্বার অফ ডিজিটস তার সাথে আমি 1 যোগ করে দিলে কি টোটাল নাম্বার অফ ডিজিটস পেয়ে যাব না? তাহলে আমি একটু রিকার্সিভ স্টেটমেন্টটা লিখি। মনে করো নাম ডিজিটস, এটাকে নাম ডিজিটস অফ একটা সংখ্যা, ওইটা হবে 1 প্লাস নাম ডিজিটস n ভাগ 10। n ভাগ 10 মানে হচ্ছে লাস্ট ডিজিটটাকে ডিসকার্ড করে যে সংখ্যাটা পাওয়া যায় সেইটা। এটা যদি না বুঝে থাকো, তোমরা আরেকটু ভালোভাবে চিন্তা করে দেখো, আসলে বুঝতে পারবা এটা এমন জটিল কিছু না। তাহলে আমি সবার আগে রিটার্ন স্টেটমেন্টটা লিখে ফেলি। রিটার্ন হচ্ছে 1 প্লাস নাম ডিজিটস n বাই 10। ওকে, আচ্ছা, এখানে n/10 আসলে দেওয়ার কোনো ঝামেলা নাই, কারণ এটা ইন্টিজারই আছে। এখন এইটার আমরা থামবো কোথায়? আমরা কি 10 দিয়ে ভাগ করতেই থাকবো? একসময় তো n 0 হয়ে যাবে, তখন কি করব? তখনই হচ্ছে খেলা। n যদি আমার 0 হয়ে যায়, তখন আসলে আমার
ওটা কন্টিনিউ করার দরকার নাই। বা n/10 যদি আমার 0 হয়ে যায়, তখন আমার এটা কন্টিনিউ করার দরকার নাই। তাহলে ইফ আমার n/10 ইকুয়ালস টু 0, মানে আমি একটা সংখ্যাকে যদি আমি ভাগ করে, মানে 10 দিয়ে ভাগ করে, মনে করো n এর ভ্যালু হচ্ছে আমার 5, ঠিক আছে? 5 কে 10 দিয়ে ভাগ করলে আমি 0 পাবো। বাট 5 তো নিজেও একটা ডিজিট, তাই না? ওর তো একটা ভ্যালু আছে। তখন আমরা ওইটাকে রিটার্ন করে দেব রিটার্ন 1। তার মানে এটা মিন করে হচ্ছে হ্যাজ 1 ডিজিট। এটা একটু চিন্তা করে দেখো। একটা সংখ্যা, একটা ডিজিটের যেকোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে আমরা আসলে 0 পাবো। সো যখন একটা ডিজিট থাকবে তখন সেটা আমরা 1 রিটার্ন 1 করে দেব। তাহলে এখন আমরা একটু প্রিন্ট করে দেখি। printf %d, হ্যাঁ করো, আমি কি বড় একটা সংখ্যা দিলাম। সেখানে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6টা। p2 এই 6টা। তাহলে বোঝা গেছে? খুবই সহজ। আর এবার থার্ড প্রবলেম আমাদের ক্লাসে। রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য রিভার্স অফ এ নাম্বার ইন। খেয়াল করো, এটা একটা প্রোগ্রাম লিখতে বলছে যেটা প্রিন্ট করবে একটা নাম্বারের রিভার্স, প্রিন্ট করবে। ওকে, এখন এইটা আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি সবগুলো একটা রিটার্ন স্টেটমেন্ট ছিল। এই ফাংশনটা আসলে কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকবে না। আচ্ছা, আমি আগে লেখা শুরু করি। আচ্ছা, তাহলে এটার জন্য আমি একটা ফাংশন লিখবো। এটা একটা ফাংশন যেটা প্রিন্ট করবে। এই ফাংশনের মধ্যে কোনো কাজ নাই। ফাংশন কিছু রিটার্ন করবে না। জাস্ট প্রিন্ট করে দেবো এই ফাংশনটাকে রিভার্স করে। তো এইটা হবে একটা ভয়েড টাইপের ফাংশন, প্রিন্ট রিভার্স। কি নেবে? একটা ইন্টিজারকে নেবে। ও ওটাকে রিভার্স করে প্রিন্ট করবে। মনে করো একটা নাম্বার আছে আমার এটা। ও রিভার্স করে প্রিন্ট করবে কিভাবে? আগে লাস্ট ডিজিটটা প্রিন্ট করবে। ও ফার্স্টে কি করবে? প্রিন্ট করবে 6 কে। তারপরে ও কি করবে? 6 কে প্রিন্ট করার পরে ও যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে প্রিন্ট রিভার্স যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে ও পাঠায় দেবে 82734 এই নাম্বারটাকে, মানে লাস্ট ডিজিট বাদ দিয়ে যেটা থাকবে সেইটাকে আবার পাঠায় দেবে এই ফাংশনের মধ্যে। তারপরে আবার ও কি করবে? আমার প্রিন্ট করবে কাকে? 4 কে, লাস্ট ডিজিটকে। লাস্ট ডিজিটকে প্রিন্ট করে ও কি করবে? আবার এই যে প্রিন্ট রিভার্স ফাংশনের মধ্যে পাঠায় দেবে এই নাম্বারের লাস্ট ডিজিট বাদ দিয়ে যেটুকু থাকে সেই পার্টটাকে। তাহলে কি রিকার্সিভ মানে স্টেটমেন্টটা বোঝা গেছে যে কি করতেছে আসলে? ও করছে যে কাজটা, ও এখানে কিছু রিটার্ন করছে না, বাট প্রত্যেকটা ফাংশন নিজের মধ্যে নিজেকে কল করছে একটা কাজ করে তারপরে। সো আগে ও লাস্ট ডিজিটটা প্রিন্ট করে, তারপরে রিকার্সিভ একটা কল দেয়। রিকার্সিভ কল দেয় কার উপর? n/10 এর উপর। আর প্রিন্ট করে কাকে? লাস্ট ডিজিটকে। লাস্ট ডিজিট কিভাবে বের করতে পারি? n% 10 করে। তাহলে এখানে আমরা printf %d, আমি এখানে স্ল্যাশ এন দিব না কারণ আমি নাম্বারটা রিভার্স করতে চাই। একটা একটা ডিজিট করে যেহেতু প্রিন্ট করছি আমি মাঝখানে মানে স্ল্যাশ এন তো অবভিয়াসলি দিব না। তারপরে আমি কি করব? n%10 মানে লাস্ট ডিজিটটা। এরপরে সে কি করবে? এরপরে হচ্ছে প্রিন্ট রিভার্সের মধ্যে ওকে পাঠায় দেবে। কাকে পাঠাবে? n/10 কে। ঠিক আছে? এখন দেখো n/10 কে সবসময় কি পাঠাবে? যখন আমার n এর ভ্যালু হচ্ছে ধরো 1 ডিজিট নাম্বার, তখন কি আর 0 কে প্রিন্ট করার দরকার আছে? দরকার তো নাই। তো এই জিনিসটা তখনইও করবে যখন আমার n/10 ইজ নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? আর যদি হয়, যদি 0 হয়ে যায় তখন সে আর এইটুকুর মধ্যে কাজ করবে না। যদি ধরো আমি এখানে 5 পাঠাইছি, 5 পাঠালে সে জাস্ট এতটুকু প্রিন্ট করবে আর পরে রিকার্সিভ কলে যাবে না, আমার ফাংশন ওখানে থেমে যাবে। আর যদি না হয় ততক্ষণ পর্যন্ত রিকার্সিভ কলটা হতে থাকবে। প্রিন্ট রিভার্স একটা নাম্বার পাঠাবো আমি। ধরো এটাকে এখন রিভার্স করে প্রিন্ট করে দেবে। দেখো নাম্বারটাকে আমার রিভার্স করে প্রিন্ট করে দিছে। ঠিক আছে? তাহলে এই ৩টা, এরপরে বাকি তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে ওগুলা তুমি নিজেরা ট্রাই করলে আশা করি সবগুলা করতে পারবা।